আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি এখন যে ক্লাসটা দেখাবো এটা নবম দশম শ্রেণীর রসায়নের একটি ক্লাস। ক্লাসটা হলো ECl3 মানে ফসফরাস ট্রাইক্লোরাইডের কতটি বন্ধনধর এবং কতটি মুক্তধর ইলেকট্রন আছে সেটা আমি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে তোমাদেরকে দেখাবো। তাহলে এসো ক্লাসটা দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখো এখানে PCl3 এই যৌগটাতে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে পি, কারণ এখানে ফসফরাসের যোজনী 3 এবং ক্লোরিনের যোজনী 1। আর আমরা জানি যে যার যোজনী, যে মৌলটার যোজনী বেশি ওই যৌগটাতে সেই মৌলটা কেন্দ্রীয় পরমাণু, সেই মৌলটা হবে কেন্দ্রীয় পরমাণু। তাই এখানে যেহেতু ফসফরাসের যোজনী 3, ক্লোরিনের যোজনী 1, তাহলে ফসফরাসের যোজনী বেশি, সেই ক্ষেত্রে ফসফরাস হবে কেন্দ্রীয় পরমাণু। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ফসফরাসের, আবার আমরা জানি ফসফরাসের ইলেকট্রন আছে 15টি। এখন আমরা চিত্রের মাধ্যমে ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা দেখাই। দেখো ফসফরাসের প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টা, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টা, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 5টা, এখানে 2টা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্লোরিনের পরমাণু আছে 3টা, তাহলে ক্লোরিনের 3টা পরমাণু আছে, তাহলে 3টা পরমাণু আঁকবো। দেখো ক্লোরিনের প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টা, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকবে এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে একটা। ক্লোরিনের 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকবে 7টা, কারণ ক্লোরিনের মোট ইলেকট্রন হচ্ছে 17টা। এরপরে দেখো ক্লোরিনের যেহেতু পরমাণু 3টা, তাহলে এখানে একটা পরমাণু আঁকবো। দেখো প্রথম কক্ষপথে থাকবে 2টা, 2 নম্বর কক্ষপথে থাকবে 8টা, এই 2টা, এইখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, 8টা। তৃতীয় নম্বর কক্ষপথে থাকবে তাহলে 7টা, এখানে একটা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। তাহলে দেখো আবার আর একটা ক্লোরিনের পরমাণু আঁকতে হবে, তাহলে এখানে আঁকলাম সেটা। দেখো প্রথম কক্ষপথে থাকবে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টা, 3 নম্বর কক্ষপথে থাকবে 7টা, মোট হচ্ছে 17টা। দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি ফসফরাসের ইলেকট্রনকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করছি, আর ক্লোরিনের ইলেকট্রনকে আমি এই ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করছি, যাতে দুই রকমের ইলেকট্রন যাতে বোঝার সুবিধা হয়। দেখো এখন এখানে ফসফরাসের এই ইলেকট্রনটা আর ক্লোরিনের এই ইলেকট্রনটা, এই 2টা ইলেকট্রন মিলে বন্ধন গঠন করবে শেয়ার করে। আবার দেখো ক্লোরিনের এই ইলেকট্রনটা আর ফসফরাসের এই ইলেকট্রনটা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে। আবার ক্লোরিনের এই ইলেকট্রনটা আর ফসফরাসের এই ইলেকট্রনটা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে। ফসফরাসের এই 2টা ইলেকট্রন কোনো বন্ধনে অংশগ্রহণ করে নাই। তাহলে আমরা জানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে যে সমস্ত ইলেকট্রন, যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে না, সেই ইলেকট্রন হচ্ছে মুক্ত ইলেকট্রন। মুক্ত সেই ইলেকট্রনগুলোকে বলা হয় মুক্তধর ইলেকট্রন, আর যেগুলো বন্ধনে অংশগ্রহণ করে সেগুলো হচ্ছে বন্ধনধর ইলেকট্রন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আবার ক্লোরিনের দেখো এটা এই জোড়া বন্ধনে অংশগ্রহণ করে নাই, এই জোড়া বন্ধনে অংশগ্রহণ করে নাই, এইটা বন্ধনে অংশগ্রহণ করে নাই, এটা করে নাই, এটা করে নাই, এইটা, 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 এইটা। তাহলে দেখো, তাহলে আমরা PCl3-তে মোট হিসাব করি যে বন্ধনধর ইলেকট্রন কতটি এবং মুক্তধর ইলেকট্রন কতটি। দেখো বন্ধনধর ইলেকট্রন আছে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া।
তাহলে বন্ধন জোড় ইলেকট্রন হবে 3 জোড়া। বন্ধন জোড় ইলেকট্রন হবে 3 জোড়া। এখন 3 জোড়ায় কতটি হয়? 3 দুগুণা 6, তাহলে 6টি বন্ধন জোড় ইলেকট্রন আছে 3 জোড়া বা 6টি। আর মুক্ত জোড় ইলেকট্রন আছে দেখো 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে মুক্ত জোড় ইলেকট্রন আছে 10 জোড়া। মুক্ত জোড় ইলেকট্রন 10 জোড়া। 10 জোড়ায় হয় 20টি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই টোটাল PCl3 এটাতে এই ফসফরাস ট্রাইক্লোরাইডে বন্ধন জোড় ইলেকট্রন আছে 3 জোড়া আর মুক্ত জোড় ইলেকট্রন আছে 10 জোড়া। তা এইটা এই ফসফরাসের এই 3টা ইলেকট্রন, এই একটা জোড়া ইলেকট্রন আর এই 3টা ইলেকট্রন আলাদা কিভাবে হলো সেটার ব্যাখ্যা আমি দেব। দেখো এটার ব্যাখ্যাটা একটু দেখো। আমরা জানি যে ফসফরাসের ইলেকট্রন আছে 15টা। ফসফরাসের ইলেকট্রন হচ্ছে 15টা। ফসফরাসের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p3 15। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফসফরাসের শেষ কক্ষপথ হচ্ছে 3 নম্বর কক্ষপথ। তা আমরা জানি এস উপশক্তি স্তরের অরবিটাল আছে একটা আর পি উপশক্তি স্তরের অরবিটাল আছে 3টা। তাহলে 3টা অরবিটাল মানে 3টা ঘর দিলাম। দেখো আর পি উপশক্তি স্তরের 3টা অরবিটালের নাম হচ্ছে px py pz। এখন হুন্ডির নীতি অনুসারে যেহেতু এর এস উপশক্তি স্তরের অরবিটাল আছে একটা, তাহলে এখানে 2টা ইলেকট্রন থাকবে। তাইলে এলে একটা ইলেকট্রন উপরের দিকে থাকবে আর একটা ইলেকট্রন কি নিচের দিকে থাকবে, হুন্ডির নীতি অনুসারে। আবার দেখো পি উপশক্তি স্তরে অরবিটাল আছে 3টা px py pz। এখন পি উপশক্তি স্তরের বোট ইলেকট্রন আছে 3টা। তাহলে আমরা হুন্ডির নীতি অনুসারে প্রথম অরবিটাল থেকে ইলেকট্রন যাওয়া শুরু করবে। দেখো তাহলে প্রথমে থাকবে একটা px এ, py তে থাকবে একটা, pz এ থাকবে একটা। এর ইলেকট্রন আর কিন্তু পি উপশক্তি স্তরে নাই। যদি থাকতো তাহলে আবার প্রথম থেকে দিক পরিবর্তন করে ইলেকট্রন বসতো। তো যেহেতু নাই তাহলে এই 3টাই এখানে বসে গেল, 3 px py pz এ একটা করে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো যে ফসফরাসের এই একটা জোড়া একসঙ্গে 2টা ইলেকট্রন বসার কারণ হচ্ছে দেখো এখানে এই যে এস উপশক্তি স্তরে 2টা অরবিটাল আছে, সেই 2টা কিন্তু এখানে জোড়া হিসাবে বসছে। আর যে বাকি 3টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে মোট ইলেকট্রন আছে 5টা। তাহলে 2টা জোড়া হলো, যেহেতু জোড়া আছে এখানে, আর 3টা এই যে সিঙ্গেল একটা করে বসছে। কারণ এখানে px একটা, py একটা, pz একটা, এই 3টা অরবিটালে 3টা বসছে আলাদা আলাদা, এজন্য একটা করে কিন্তু আলাদা বসছে এখানে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে একটা জোড়া 2টা একসঙ্গে বসলো কি জন্য ইলেকট্রন, আর এখানে সিঙ্গেল বসলো কি জন্য। এখানে যে ইলেকট্রন ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করে তার কিন্তু ব্যাখ্যা এইটা দিলাম, যে যাতে এটা তোমরা ক্লিয়ার বুঝতে পারো যে এখানে 2টা বসলো আর এখানে একটা সিঙ্গেল আকারে বসলো কি জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফসফরাস ট্রাইক্লোরাইডে মুক্তজোড় এবং বন্ধনজোড় ইলেকট্রন তুমি কিভাবে বের করবা এবং কতটি বন্ধনজোড় এবং কতটি মুক্তজোড় ইলেকট্রন হবে। তাহলে বন্ধনজোড় ইলেকট্রন হবে 3 জোড়া আর মুক্তজোড় ইলেকট্রন হবে 10 জোড়া। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইডের বন্ধনজোড় এবং মুক্তজোড় ইলেকট্রন নির্ণয়টা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।